আপনি যদি পাকিস্তানে যান, মানে পাকিস্তান এবং বাংলাদেশ একসময় পূর্ব পাকিস্তান ছিল, এদের ইতিহাস বইগুলো দেখেন, দেখবেন যে এখানে ভারতের স্বাধীনতা সংগ্রাম যারা নেতৃত্ব দিয়েছিলেন, নেতাজি, সুভাষ, গান্ধী, নেহেরু, এদের কথা কেউ পাত্তা দেয় না। এদের কাছে হিরো হচ্ছে জিন্নাহ, যিনি ব্রিটিশ কোলাবরেটর ছিলেন, ব্রিটিশদের সাথেই কাজ করেছেন সারা জীবন, কারণ তিনি পাকিস্তান ছিনিয়ে আনতে পেরেছিলেন, তাই জন্য তিনি কাদি আজম, অর্থাৎ তিনি জাতির জনক। জিন্নাহ যে ভূমিকা পালন করেছিলেন, অবভিয়াসলি শ্যামাপ্রসাদ তার উল্টো দিকে হিন্দুদের জন্য একই ভূমিকা পালন করছিলেন, এবং তাদের মোরাললেস আইডিওলজি একই রকম, এক্সেপ্ট উইথ এ ডিফারেন্ট ফ্যাক্ট, একজন হিন্দুত্ববাদের, একজন ইসলামপন্থীবাদ। এবং দেখবেন যে পাকিস্তানে কিন্তু নেতাজির অবদান, নেহরুর অবদান, গান্ধীর অবদান নিয়ে খুব একটা বেশি ইতিহাসে পাকিস্তানে এবং বাংলাদেশে পাওয়ানো হয় না, কারণ ওগুলো দরকার নেই। ওদের কাছে এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা অপ্রয়োজনীয়। ভারতে পাওয়া নয়, কারণ কি, ভারতে কংগ্রেস ক্ষমতা দখল করেছিল এবং ভারতের দরকার ছিল ইতিহাসটা কেমনভাবে লেখা, যাতে দেখানো যে কংগ্রেসই ভারতের স্বাধীনতা এনেছে। যদিও আমি বারবার করে বলেছি এবং আমি লিখেওছি, ভারতের স্বাধীনতা সংগ্রামের পেছনে বা ভারতের স্বাধীনতার পেছনে তিনটে গুরুত্বপূর্ণ জিনিস। একটা হচ্ছে হিটলারের দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্টার্ট করা, তার থেকে আটলান্টিক সনদ, যেটাতে আমেরিকার কাছে নাকখত লিখে দিতে ব্রিটেন বাধ্য হয় যে তারা সমস্ত উপনিবেশগুলো যুদ্ধের পর ছেড়ে দেবে, এবং তৃতীয় অবশ্যই ব্রিটেনের লেবার পার্টি বা ব্রিটেনের বামপন্থীরা। কারণ এটাও ঘটনা, শুধুমাত্র আটলান্টিক চার্টারে ভারতের স্বাধীনতা আসতো না, ব্রিটেনের লেবাররা ক্ষমতায় আসার পর থেকে তারা তাদের প্রতিশ্রুত মতো ক্ষমতা হস্তান্তর করে। যতদিন চার্চিল থাকতো হস্তান্তর করতো না। দ্যাট ইজ অলসো ওয়েল ন্যারেটেড ফ্যাক্ট। সে ভারতের যতই স্বাধীনতা আন্দোলন হোক না কেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি চার্চিল ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকতেন, উনি ছাড়তেন না। এটা উনি নিজের আত্মজীবনীতেও লিখে গেছেন বাইরে। এটা অন্য প্রশ্ন। দেখ, আমি এত ডিটেলস ইতিহাসের মধ্যে যাচ্ছি না, কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে এই যে লোকে এখন শ্যামাপ্রসাদ বনাম নেতাজি, আচ্ছা শ্যামাপ্রসাদ আর নেতাজির মধ্যে অবভিয়াসলি নেতাজি শ্যামাপ্রসাদ সম্বন্ধে নেগেটিভ কথাবার্তা লিখেছেন, কিন্তু আমি আবার যে চ্যালেঞ্জটা আমি সমস্ত লোকজনকে করলাম যে 1940-এ শ্যামাপ্রসাদ এবং নেতাজি হাত মিলিয়েছিলেন মেয়রাল ইলেকশনের জন্য, এবং তাদের কোনো আদর্শগত কারণে তাদের জুটিটা ভেঙে যায়নি। সিট ভাগাভাগি নিয়ে নেতাজি এবং শ্যামাপ্রসাদের মধ্যে সমঝোতা হয়নি। তো নেতাজি যদি শ্যামাপ্রসাদকে এতই বাজে বাজবেন, এতই আদর্শগতভাবে অ্যাকসেপ্টেড না, তা তিনি ওদের সাথে জেটটা করতে গেলেন কেন? তারপর তো দেখা যাবে নেতাজি মুসলিম লীগের সাথেও জোট করেছিলেন। 1940-এ নেতাজি যে মেয়রাল ইলেকশনে হিন্দু মহাসভার সাথে জোটটা যখন ব্যর্থ হয়ে গেল, তারপর তিনি মুসলিম লীগের সাথে জোট করলেন কংগ্রেসকে আটকাতে। তাহলে আপনারা কি তার ভিত্তিতে নেতাজিকে সুবিধাবাদী বলবেন? এগুলো তো ওয়েল নোন ফ্যাক্ট, আপনি দেখুন না। আমি বলবো না তার, আমার বক্তব্য হচ্ছে যে নেতাজি তার মতো যেটা ঠিক বুঝেছেন করেছেন, রাইট। তেমন শ্যামাপ্রসাদের একটা লাইন ছিল, সেটা হচ্ছে জিন্নার অপোজিট লাইন। জিন্না যেমন মুসলমানদের জন্য হোমল্যান্ড বানাতে চেয়েছিলেন, শ্যামাপ্রসাদ হিন্দুদের জন্য হোমল্যান্ড বানাতে চেয়েছিলেন, যেখানে নেহেরু এবং গান্ধী হিন্দু মুসলমান সবার জন্য হোমল্যান্ড বানাতে চেয়েছিলেন। এটা দুটো ঐতিহাসিক ধারা, রাইট। এদের একটা ঐতিহাসিক, তারা তাদের মতো করে সেইভাবে রাজনীতি করেছেন। ইনফ্যাক্ট এটা অস্বীকার করে লাভ নেই যে মুসলিম লীগের থেকে কংগ্রেসে অনেক বেশি মুসলমান সমর্থক ছিল দেশভাগের আগে। বাই দ্য ওয়ে, খুব ইন্টারেস্টিংলি মুসলিম লীগের থেকে অনেক বেশি সাকসেসফুল ছিল কংগ্রেস মুসলমান প্রধানের হাতে, এবং এটা হয়েছে 1940-এর আগে। কিন্তু তারপর আমরা দেখব যে ব্রিটিশ প্রচার এবং মুসলিম লীগের প্রচারে কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাবে মুসলমান জায়গাগুলো থেকে। তার একটা আলাদা ইতিহাস আছে, ব্রিটিশ গোয়েন্দাদের কাজের একটা আলাদা ইতিহাস আছে, অ্যান্ড ইটস এ ভেরি ফ্যাসিনেটিং হিস্ট্রি ইফ ইউ ওয়ান্ট টু রিড ইন ডিটেলস। তো ভারতের ইতিহাসটা অতটা সহজ সরল নয় যে নেতাজি শ্যামাপ্রসাদের বিরুদ্ধে এই বলেছে, আমি তো সঙ্গে সঙ্গে কাউন্টার আর্গুমেন্ট দেবো। তাই যদি এত কিছু নেতাজি বলে থাকেন, তাহলে 1940-এ উনি শ্যামাপ্রসাদের সাথে হাত মিলিয়ে মেয়রাল ইলেকশন কেন লড়তে গেলেন? এই প্রশ্নটা আমি আগের দিন তুলেছিলাম, কেউ লিখতে পারেনি, গালাগাল দিয়ে যাচ্ছে। আর একজন বলছেন, দেখছেন মশাই আপনি কত গালাগাল খাচ্ছেন। আরে মশাই, একটা ক্লাস ফেল করা বাঙালির বিদ্যা, তাই বিদ্যা সেই সব নিয়ে লোকজন গালাগাল দিচ্ছে, তাই নিয়ে আমি চিন্তা করব? যদি তাদের পেটে বিদ্যা থাকতো, ইতিহাসের বিদ্যা থাকতো, তাহলে তারা আমি যেসব লেখা লিখছি তার পয়েন্ট বাই পয়েন্ট কাউন্টার করতেই পারে। একটা ইতিহাসে একটা দৃষ্টিভঙ্গি, আমি একটা দৃষ্টিভঙ্গি দিচ্ছে, তার কাউন্টার দৃষ্টিভঙ্গি অন্য একজন দিতেই পারে, একই ফ্যাক্টের উপর ভিত্তি করে। ইনফ্যাক্ট আমি তো বলছি, আমি ফ্যাক্ট, কেউ তো এখনও পর্যন্ত আমাকে বলতে পারলো না যে আমি একটা ফ্যাক্টও মিথ্যে লিখেছি বলে। যারা চ্যাট জিপিটি দিয়ে গুগলে সার্চ করতে গেছে, দেখেছে আমি প্রত্যেকটা ফ্যাক্ট সঠিক দিয়েছি, ফ্যাক্টিস তারা জানতো না। আমি ফ্যাক্টগুলো আমার দৃষ্টিভঙ্গি থেকে সাজাচ্ছি, তারা সেই ফ্যাক্টগুলোকে তাদের দৃষ্টিভঙ্গি থেকে সাজাতে পারে, বাট দ্যাটস এ
নারেশন, যে হিস্ট্রি সবসময় একটা ডিফারেন্ট ন্যারেটিভ দিয়ে করা যেতে পারে ওভার দ্য সেম ফ্যাক্ট, সেটা সবাই জানে, সেটা তো কেউ আটকাচ্ছে না। কিন্তু ইটস ভেরি আনফর্চুনেট সিচুয়েশন যে বাঙালি কত অশিক্ষিত সেটা আমার মানে কমেন্ট বক্স দেখলে বুঝতে পারবেন। ইনফ্যাক্ট যারা গালাগাল দিচ্ছে তাদের কী বলবো, তাদের অশিক্ষিত ছাড়া কী বলবো, যদি শিক্ষিত হতো তাহলে তাদের কাউন্টার করার ক্ষমতা থাকতো। আমি তো বলেইছিলাম, যারা বলে যে নেতাজি কী বলেছিল শ্যামাপ্রসাদ সম্বন্ধে, আমি তো উল্টো প্রশ্ন করছি, যদি এতই বাজে তাও হয়ে থাকে শ্যামাপ্রসাদ, তাহলে নেতাজি শ্যামাপ্রসাদের সাথে হাত মিলিয়ে 1940 ইলেকশন লড়তে গেছিলো কেন, মেয়রাল ইলেকশন? এই প্রশ্নগুলোর উত্তর তো কেউ দিতে পারবে না, তখন তো ওটা আউট অফ সিলেবাস হয়ে যাবে, রাইট? তার উত্তর আমি দিতে পারবো, কিন্তু এরা দিতে পারবে না, কারণ অত গভীর নেই, আউট অফ সিলেবাস হয়ে যাবে। তো দেখুন, এইসব মানে প্রাইমারি স্কুলের ইতিহাস পড়ে আমাকে ইতিহাস শেখাতে আসবেন না। আপনাদের ভালো লাগলে দেখবেন, না লাগলে গালাগাল দেবেন, কিন্তু ফ্যাক্ট হচ্ছে ইতিহাস খুব জটিল জিনিস, অনেকগুলো লেয়ারে থাকে। ওই প্রাইমারি স্কুলের একটা লেয়ারে ইতিহাস পড়ে ইতিহাস শেখা যায় না।